স্বাগত জানাচ্ছি আরটিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের সংস্কার ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। শাকিলা করিমের প্রতিবেদন। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত আনুষ্ঠানিকতার অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করে ইসি। বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ছাড়াও সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ ভোটাধিকার প্রয়োগ করলে তার সংসদ সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য এবং গণতন্ত্রকে বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে চাই এবং স্বচ্ছ একটা প্রক্রিয়া, যাতে এই দেশের মানুষ ভবিষ্যতে নির্বাচনে মুখী হয়। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তা হলো এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭০ অনুচ্ছেদ সংস্কার করে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা ছিল। ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তাহলে আমরা আসলে একটা আসলেই নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষমতার ভারসাম্য এবং যেই রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসতেন তিনি আরও অনেক বেশি সম্মানিত হতেন। যেহেতু নির্বাচন হচ্ছে এই জন্য আমরা গণতন্ত্রের সাথে অংশগ্রহণ করি। এদিকে বৈঠক শেষে নির্বাচন কমিশনের রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমাদের ২০ জনের আমাদের সহকর্মীর নাম আমরা প্রেরণ করব, তাদেরকে আলাদা করে আইডি কার্ড দেওয়া হবে, আর সংসদ সচিবালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক তারা আমাদেরকে সাহায্যকারী কর্মকর্তা দিবেন। রাষ্ট্রপতি নির্বাচন ১৯৯১-এর পরে তো এখন প্রথম হচ্ছে, এত দীর্ঘ বিরতিতে এই কমিশন এই সুযোগটা হয়তো দেখার এবং প্রত্যক্ষ করার সুযোগটা হয়তো নেবেন। ২০ আগস্ট হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে সম্পৃক্ত থেকে তিনি নষ্ট ও পচে যাওয়া মানসিকতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, দেশে ফিরলে শেখ হাসিনা ও সাকিবকে পূর্ণ নিরাপত্তায় আইনের মুখোমুখি করা হবে। একই সাথে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ঢাকা সফরকে সৌজন্যমূলক বলেও জানান তিনি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে এক অনলাইন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আবারও আলোচনায় আসে। বিশ্বসেরা এই ক্রিকেটার সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হলে দেশে ফিরতে প্রস্তুত। এ অবস্থায় সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, সাকিব ভালো খেলোয়াড় হলেও নষ্ট পচে যাওয়া মানুষ। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সেই ৫ তারিখে তো তার বক্তব্য এসছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরো বলেন, দেশে ফিরলেই হাসিনা ও সাকিব আল হাসানকে পূর্ণ নিরাপত্তায় আইনের মুখোমুখি করা হবে। তিনি যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যার শিকার ফেলানির স্মৃতি সরিয়ে ফেলার প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করেন ডক্টর জাহিদুর রহমান। সীমান্ত হত্যা বাংলাদেশের একটা কন্টিনিউয়াসলি ঘটে যাওয়া একটা ঘটনা, এটা বাংলাদেশের। আমরা যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা, তার মাফিয়াতন্ত্র কিভাবে তৈরি করেছেন, তাকে কিভাবে বিতাড়িত করা হলো, তাকে কিভাবে পরাজিত করা হলো, সেই বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের ঢাকার একদিনের সফর সৌজন্যমূলক ছিল বলে জানান তথ্য উপদেষ্টা। ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা।
জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে সরাসরি নির্দেশ দেন শেখ হাসিনা। ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের সঙ্গে তার কথোপকথনের এমন একটি কল রেকর্ড আজ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে করা এই মামলাটি শিগগিরই রায়ে গড়াবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী তামিম। জিএম মাহমুদের রিপোর্ট। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। পুলিশ কমিশনার সে কথাই বলবে। ২৪ জুলাই আগস্টে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিতে এভাবেই নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তার কথোপকথনের এই কল রেকর্ডটি দুপুরে এজলাসে শোনায় প্রসিকিউশন। অন্য কিছু করে লাভ নেই, তোরা পড়াবি আমরা পড়াবো। রাইট, এটাই ঠিক পড়তাই। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ ৭ আসামির বিরুদ্ধে মামলায় কথোপকথনের এমন ১৪টি কল রেকর্ড উপস্থাপন করেছে প্রসিকিউশন, যেখানে হত্যাযজ্ঞে আসামিদের দায় স্পষ্টতই প্রতীয়মান, জানায় রাষ্ট্রপক্ষ। একটা সরকার প্রধান এবং একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ ক্ষমতায় বসে যদি কোনো ব্যক্তি তার সাবঅর্ডিনেটদেরকে, তার নেতাকর্মীদেরকে অন্যদের বাড়িঘরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানোর নির্দেশনা দেয়, তাহলে এটা কত বড় দুর্ঘটনা ঘটতে পারে, যেটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি। আমাদেরকে বোঝানো হয়েছে যে এগুলো হলো আন্দোলনকারীরা করছে, কিন্তু এই সকল কল রেকর্ড থেকে দেখা যায় যে এই সকল অগ্নিসংযোগ ছিল সরকারের পরিকল্পনার অংশ। চলতি সপ্তাহেই আলোচিত এ মামলার যুক্তিতর্ক শেষ হবে জানিয়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন এই প্রসিকিউটর। এই সকল কল রেকর্ড, ডকুমেন্টারি এভিডেন্স এবং মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা মনে করি যে এই ট্রাইব্যুনাল এই সাক্ষ্যের ভিত্তিতে প্রত্যেকটি আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন। এছাড়াও ট্রাইব্যুনালে জুলাইয়ের মামলাসহ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম চলে। এ সময় হাজির করা হয় এসব মামলায় গ্রেপ্তার মোট ৭ আসামিকে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। কঠোর মূল্যায়ন নাকি শিক্ষার্থীদের গাফিলতি? এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর পাশের হার কমায়, এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। উত্তরপত্রের সঠিক মূল্যায়নে শিক্ষকদের উপর ছিল বোর্ডের কঠোর নির্দেশনা, তবে রেজাল্টে ভয়াবহ বিপর্যয় হয়নি বলছে শিক্ষা বোর্ড। গণিত আর ইংরেজিতে ফেলের সংখ্যা বাড়ার পেছনের কারণ খতিয়ে দেখা হবে বলে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তবে এজন্য দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার দুরবস্থাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্ট। ২০০৭ সালের পর এবার সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষায়। এবার পাস ৬২.25%, ফেল করেছে প্রায় ৭ লাখ শিক্ষার্থী। জিপিএ 5ও কমেছে ২৩,০০০-এর বেশি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পাস ও জিপিএ 5-এর সংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও এখনকার চিত্র ঠিক উল্টো। এমন ফলাফল নিয়ে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক মহলে বইছে আলোচনার ঝড়। মূল্যায়নকারী শিক্ষকরা বলছেন শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে তার উপরই মূল্যায়ন হয়েছে। আগে যে একটা টেন্ডেন্সি ছিল তাকে পাশের হার বাড়াতে হবে, বেশি ওভার মার্কিং করা বা অতি মূল্যায়ন, এই বিষয়গুলো এখন টোটালি অফ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীর খাতাটাকে প্রপারলি জাজমেন্ট করতে হবে। আসলে মোবাইলে আসক্তি, এটা আমরা প্রতিনিয়ত ফেস করছি, কারণ তারা এত বিনোদনে ঢুকে যাচ্ছে যে তারা আসলে মনে করছে যে এটা চেয়ে ওটা ভালো লাগছে তাদের। মানে এটা একটা ডিভাইস এডিটের থেকে তাদের বের করে আনতে হবে। খাতা মূল্যায়ন যথাযথ হয়েছে, যে যেমন করেছে সেভাবেই তাদের রেজাল্ট হয়েছে, এটাই আসলে মেইন কথা, এটাই চূড়ান্ত ডিসিশন। আসলে আমাদের রেজাল্ট ভালো করার যে প্রক্রিয়া, তাদের পরিচর্যা, এই সমস্ত বিষয়গুলো বছরের শুরু থেকেই আমাদের চলে থাকে এবং বছর শেষ পর্যন্ত পরীক্ষা পর্যন্ত তাদেরকে এই পরিচর্যার মধ্যেই রাখা হয়। শিক্ষা বোর্ডের দাবি, কৃত্রিমভাবে পাশের হার বাড়ানোর কোনো সুযোগ রাখা হয়নি এবার। প্রকৃত শিক্ষার মান যাচাই করতেই অনুসরণ করা হয়েছে নির্ধারিত নীতিমালা। যাদের প্রস্তুতি ভালো ছিল তারা ভালোই পরীক্ষা দিয়েছে, যারা এক্সামিনার খাতা দেখেছে তাদেরকে আমরা দিক নির্দেশনা দিয়েছি যে একটা শিক্ষার্থীর 10 বছরের অর্জন আপনার সামনে 3 ঘন্টায় তুলে দিয়েছে। আপনি যদি তার উপর কোনো কারণে ইনজাস্টিস করেন তাহলে তার এই ক্ষতি পুষিয়ে নেওয়ার আর কোনো অল্টারনেটিভ থাকবে না।
শিক্ষার্থীদের মনোযোগের ঘাটতি আর অনুপস্থিতিকেও দায়ী করলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষকদের দায় আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখার কথাও জানান তিনি। যে টিচারদের যে অবস্থা এবং প্রশিক্ষণ, আমাদের সিলেবাস এবং প্রশ্নের ধরন সব মিলিয়ে এখানে একটা অসঙ্গতি কিছুটা এখনো রয়ে গেছে। এই অসঙ্গতিগুলি দূর করলে বিশেষ করে টিচাররা প্রত্যেকটা টিচার যদি ট্রেনিংয়ের আওতায় আনা যায় এবং সেই ট্রেনিং বাস্তবে কাজে লাগিয়ে যদি টিচিং লার্নিং সম্পন্ন করে দেন আমাদের এই ক্রাইসিসটা কভার করা খুব সহজ হয়ে যাবে। শিক্ষাবিদরা বলছেন দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্রই ফুটে উঠেছে এই ফলাফলে। আমরা ওই যে প্রতি বছর মূল্যায়নের আগে প্রশ্ন করার আগে কিছু গাইডলাইন তৈরি করি, সেই অনুযায়ী প্রশ্ন করি, মূল্যায়নও করি। এটা হওয়া উচিত দীর্ঘমেয়াদী, এটা হওয়া উচিত কারিকুলামের সাথে অ্যালাইন্ড, এটা হওয়া উচিত শিক্ষা নীতির সাথে অ্যালাইন্ড। তো আমাদের ওই যে পিছনে যে ঘাটতিগুলো রয়ে গিয়েছে এর ইম্প্যাক্টটা পড়ছে হলো পরীক্ষায় শিক্ষার্থীতে। তাই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শও তাদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাক বাছাইয়ে দারুণ জয়ের মাধ্যমে বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় শুরু করলো ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে একমাত্র গোলে হারিয়ে গ্রুপ পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের ক্লাবটি। দলের হয়ে একমাত্র গোলটি এসেছে উইঙ্গার ইব্রাহিমের পা থেকে। আবাহনী ও বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞার বাস্তবতায় হঠাৎ আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের ক্লাব ফুটবলের নতুন সেন্সেশন হিসেবে প্রতিষ্ঠিত হওয়া ফর্টিস এফসি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। রাসেল এএফসির নিষেধাজ্ঞা থাকায় এবারের চ্যালেঞ্জ লিগে অংশ নিতে পারেনি দেশের দুই ফুটবল পরাশক্তি আবাহনী ও বসুন্ধরা কিংস। সেই সুযোগে কপাল খুলে দেশের ফুটবলের নতুন জায়ান্ট হিসেবে আবির্ভাব হওয়া ফর্টিস এফসির আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতার আসরে হঠাৎ পাওয়া এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছে ফর্টিস এফসির ফুটবলাররা। কিছু মোমেন্টাম পাচ্ছে মুরাস ইউনাইটেড। দিন শেষে ঘরের মাঠে 1-0 গোলের এই জয়ে দলটি শুরু করল ফুটবলে নিজেদের আন্তর্জাতিক যাত্রা। সেই সাথে প্রাক বাছাই পেরিয়ে মূল পর্বে উঠে দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে মাসুদ পারভেজের দল। সেটা ক্লিয়ার করলো। ম্যাচের 22 মিনিটে সবচেয়ে বড় সুযোগটি পায় স্বাগতিকরা। বা প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় ওমর বাবু বল নিয়ে ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। তার নেয়া বা পায়ের শট নেয়ার পোস্টে লেগে ফিরলে গোল বঞ্চিত হয় ফর্টিস। বিরতি থেকে ফিরে ম্যাচের 52 মিনিটে ওমর বাবু মাঠ থেকে ইব্রাহিমকে দারুণ এক বল সাপ্লাই দেন। সেখান থেকে বক্সে ঢুকে বা পায়ের ফিনিশিং টানেন ইব্রাহিম। 75 মিনিটে ম্যাচে ফেরার দারুণ সুযোগ হাতছাড়া করে মুরাস। পেনাল্টি পেলেও সেখান থেকে স্কোর করতে পারেনি মুরাসের মিডফিল্ডার আতাবায়েভ। পেনাল্টি এরিয়ার ভেতর শেষে একমাত্র সেই গোলেই ইতিহাস গড়া দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস, সাথে নিশ্চিত হয় গ্রুপ পর্ব। নতুন সূর্য। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।